এবং সেই খামতিগুলো আমি ভেবেছিলাম যে আমাকে অতটা চোখে পড়বে না, যে এই গাড়িতে ব্রেকিং এতটাই লুজ যে তুমি সামনে গিয়ে ধারাম করে অ্যাক্সিডেন্ট করে ফেলবে। এটি ক্রুজিং এর জন্য এই গাড়ি নয়। মাঝে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো তাদের খুব আনকমফোর্টেবল ফিল হয়, কারণ গাড়ির সিটটা খুব পাতলা। সবকিছুই ভালো যদি তোমার গাড়িটা রিলায়েবল হয়। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে সুন্দর একটা বিকালে আমি বেরিয়েছি আমার এক্সপালস নিয়ে। আজকে আমি তোমাদেরকে বলবো যে এই গাড়িটা কেনার পর থেকে আমি প্রায় 7-8 হাজার কিলোমিটার চালিয়ে নিয়েছি। 7 হাজার কিলোমিটার টু বি প্রিসাইজ। অ্যান্ড আশা করি এখন আমি বলতে পারবো তোমাদের যে এই গাড়িটাতে আমি আর কি কি ভালো লেগেছে আর কি কি ভালো লাগেনি। এই গাড়িটা আমি কিনেছি আগের বছর ফেব্রুয়ারি মাসে, এবং তারপর থেকে আমি এই গাড়ি নিয়ে 4বার কলকাতা গেছি মালদা থেকে, এবং একবার দার্জিলিং গেছি। আর কোথাও যাওয়া হয়নি সেরকম। মাঝে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো সেখানে আর মানে আমি খুব একটা সুযোগ পাইনি যে নতুন কোনো রাইড করব। বাট সেই অ্যাক্সিডেন্টটা এই জন্য হয়নি যে আমি এক্সপালস চালাচ্ছিলাম, তাই খুব আনফরচুনেট যে বাইকটা নেওয়ার কিছুদিন পরে আমাকে অ্যাক্সিডেন্টের মুখে পড়তে হয়েছিল। এনিওয়েজ, আমি বাইকটা বেশ অনেক দিন চালালাম, এবং চালিয়ে আমার কি অভিজ্ঞতা হলো সেখান থেকে আজকে তোমাদের বলি যে এই এক্সপালস পাগলু হয়ে এক্সপালস চালাতে আমার কি কি খারাপ লেগেছে। আগে খারাপটা বলে শুরু করাই ভালো, তাই না? শুরুতে কেন খারাপ দিয়ে শুরু করছি এটা বলা খুব দরকার, কারণ অনেকে এই গাড়িটা কেনার সময় অনেক কিছু ভেবে নেয়, এবং তাদের যখন সেই এক্সপেকটেশনস গুলো ফুলফিল হয় না, তারা তখন সেই পার্টিকুলার গাড়িটার প্রতি বা সেই পার্টিকুলার গাড়ি কোম্পানিটার প্রতি কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে পড়ে, এবং তার সম্বন্ধে লাইক হেটার কাইন্ড অফ হয়ে যায়। আমি সেই রকম কোনো ট্র্যাপে পড়িনি। আমি এক্সপালস নেওয়ার সময় জানতাম যে আমি কি ধরনের গাড়ি কিনছি এবং এই গাড়িতে কি কি খামতি আছে, এবং সেই খামতিগুলো আমি ভেবেছিলাম যে আমাকে অতটা চোখে পড়বে না, কিন্তু এখন আমি বুঝতে পারি যে এই খামতিগুলো যথেষ্ট চোখে পড়ে এবং যথেষ্ট আমার গায়ে লাগে। যেমন এখন দেখবে আমি শুরু করছি জোরে চালানো, ঠিক আছে? আমার সামনে একটা ফাঁকা হাইওয়ে, আমি একটা লেন ধরে ফেলেছি এবং এই লেন ধরে আমি জোরে চালাচ্ছি। এই এত দূর অব্দি ঠিক আছে, আসি এর ওপরে যখনই আমি চালাই তখনই আমার এক্সপালস একটু লম্বা হওয়ার কারণে, একটু রোড থেকে উপরে থাকার কারণে, সেন্টার গ্র্যাভিটিটা যেহেতু একটু উপরে, তাই আর কি হাওয়া যখন দেয়, ধরো এই এখন আমি চালাচ্ছি সোজা এবং আমার এই দিক থেকে হাওয়া দিচ্ছে, আমার গাড়িটা কন্টিনিউয়াসলি সেই হাওয়ার রেজিস্ট্যান্সে নড়তে থাকে। এই জিনিসটা তোমার সব গাড়ির ক্ষেত্রে হয় না। ভারী গাড়ির ক্ষেত্রে যেমন রয়্যাল এনফিল্ডের বেশ কিছু গাড়ি, এবং তাছাড়াও অনেক গাড়ি আছে যেগুলো ভারী এবং যাদের সেন্টার অফ গ্র্যাভিটি অনেক নিচে থাকে, সেই সব ক্ষেত্রে কিন্তু এই ধরনের এক্সপিরিয়েন্স তুমি পাবে না। সেকেন্ড আরেকটা জিনিস এই হাই স্পিড রিলেটেডই, সেটা হচ্ছে এই যে তোমরা গাড়ি চালাচ্ছ, ধরো এখন তোমরা লংয়ে কোথাও ট্যুর করতে যাচ্ছ, নিয়ম মতো আমাদের 80 এর বেশি চালানো উচিত না, এবং কিছু কিছু রোডে 100-র উপরে চালানো উচিত না। বাট সত্যি কথা বলতে এক্সপালসে তুমি যদি 100-তেও চালাও, তোমার মনে হবে প্রচন্ড প্রচন্ড মানে তোমাকে এফোর্ট দিতে হচ্ছে। এই গাড়ি 100-তে চালানোর জন্য নয়, এই গাড়ি হচ্ছে তুমি যদি 80-তে কন্টিনিউয়াস রাইড করতে পারো তাহলে সেটা ভালো। বাট এই গাড়িতে তুমি যদি 100-তে কন্টিনিউয়াস রাইড করো, তাহলে সেই ক্ষেত্রে তুমি বুঝতে পারবে যে তোমার গাড়ি কাঁপছে, মানে তোমার গাড়ি লিটারালি চলছে করে। হ্যাঁ, এবং সেটা সত্যি মানে সেটা একটা রাইডের এক্সপিরিয়েন্সকে খারাপ করে দিতে পারে। তাই আমি বলবো যে খুব হাই স্পিড রাইডিং এর জন্য, স্পেশালি ট্যুরিং এর সময় খুব হাই স্পিড ক্রুজিং এর জন্য এই গাড়ি নয়। আমি এই রিলেটেড আরেকটা শর্টকামিং আমি কেনার আগে দেখেছিলাম যে নাকি ওভারটেক করতে খুব অসুবিধা হয়, বাট আমার মনে হয় না ওভারটেক করতে এই গাড়িতে এমন কিছু অসুবিধা আছে। আমি খুব ইজিলি ওভারটেক করি এই গাড়িতে। হ্যাঁ, এখন যদি আমি 100-তে চলছি আর 100 আমার পাশ দিয়ে কোনো গাড়ি চলে যাচ্ছে 110-এ, তাকে আমি ওভারটেক করতে পারবো না, এবং তাকে আমার ওভারটেক করার দরকারই বা কি? এটা তো একটা মানে সাধারণ বিষয়। এই গাড়ি আমি যেটা বলে দিলাম আগে যে 100-র উপরে চলবে না, আমি 110-এ ক্রুজিং করেছি, কিন্তু 110-এ ক্রুজিং করলে প্রচন্ডটা আনন্যাচারাল মনে হয় এই গাড়ির জন্য। সেটাই তুমি অন্য গাড়ির ক্ষেত্রে সেটা তোমার মনে নাও হতে পারে। আরেকটা জিনিস, এটাও হাই স্পিড রিলেটেড বলতে পারো, সেটা হচ্ছে হাই স্পিডে যেহেতু এই গাড়িটা চালানোর জন্য নয়, এই গাড়ির কম্প্রেশন রেশিওটা যেহেতু খুব শর্ট, সেহেতু তুমি যখন হাই স্পিডে চালাবে এই গাড়ি, তোমার মাইলেজ প্রচন্ড ড্রপ করে যাবে। আমি যখন শহরে চালাই তখন আমি এই গাড়ি যদি আস্তে আস্তে 20-30 এরকম স্পিডে চালাচ্ছি, ইভেন এই মেন রোডে যদি আমি এখন 80 স্পিডে চালাচ্ছি, আমি আরামসে 30-35 কিলোমিটার পার লিটার পেয়ে যাবো। বাট এইটাই যদি আমি এখন 100-120 চালাই, এই গাড়ি আমাকে 20-25-এর বেশি আমাকে মাইলেজ দেবে না।
কিন্তু আবার যদি তার থেকে কম স্পিডে চালাই, মানে স্পিডের ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে যে তুমি কতটা রেভ করছো। তো শহরে বা লোকালয়ে বা ইভেন শর্ট কিছু আমরা ব্রেকফাস্ট রাইড যেগুলোতে করি, সেগুলোতে যদি আমরা খুব কন্ট্রোলড ওয়েতে চালাই, ইজিলি এই গাড়ি 40 মাইলেজ দিতে পারে। তুমি যদি ভাবো যে মোটে 200 সিসির গাড়ি, এটাতে তো প্রচুর মাইলেজ দেওয়া উচিত, না, এই গাড়ি প্রচুর মাইলেজ দেবে না। প্রচুর মাইলেজ দেওয়ার জন্য এই গাড়ি নয়। এবার আসি আরেকটা শর্ট কামিং এ এই গাড়ির এই গাড়ির সিট আমার সত্যি বলতে খুব ভালো লাগে। কারণ যখন আমি একা চালাচ্ছি, আমি একটু পিছিয়ে গেলাম কারণ আমার ইচ্ছে করছে একটু রিল্যাক্স করতে, আমি একটু এগিয়ে গেলাম কারণ আমার একটু এঙ্গেজ ওয়েতে চালাতে ইচ্ছা করছে নিচু হয়ে, সেটা এই গাড়িতে আমার এই সিটটা এতটাই লম্বা যে আমি এটা আরামসে করতে পারি উইথ পিলিয়ন থাকা সত্ত্বেও। এবং আমি র্যালি সিটটা লাগাইনি, র্যালি সিটটা লাগালে এটা আরো আরো বেশি সুখদায়ক হয়ে যেত, আরো বেশি ভালো হয়ে যেত। কিন্তু আমি র্যালি সিটটাই লাগাইনি এই গাড়িতে এখনো, মনে হয় না ভবিষ্যতে লাগাবো, কারণ আমার সিট নিয়ে খুব একটা বেশি আনকমফোর্টেবল লাগে না। বাট অনেকে বলেছে এই গাড়ির, মানে আমার গাড়িতে বসে, পেছনে বসে বা সামনে বসে, যেখানেই হোক, অনেকেই বলেছে যে আমার গাড়িতে তাদের খুব আনকমফোর্টেবল ফিল হয় কারণ গাড়ির সিটটা খুব পাতলা। কিন্তু আমার মনে হয় গাড়ির সিটটা পাতলা হওয়ার কারণে এই যে আমার একটা সুবিধা হয় যে আমি ট্যাঙ্কটা খুব ইজিলি গ্রিপ করতে পারি। এটা আমার ওপিনিয়ন, যদিও অনেকের নাও মনে হতে পারে, কিন্তু আমার মনে হয় যে হ্যাঁ, এই গাড়ির সিটটা আরেকটু বেটার হলে পারে। সত্যি কথা বলতে এগুলোই কিছু মেজর প্রবলেম যেগুলো আমি এই গাড়ি চালানোর সময় নোটিস করেছি। হ্যাঁ, কিন্তু এই মেজর কিছু প্রবলেমস বাদে আমি তেমন ভাবে এমন কিছু ফেস করিনি যেটা মানে বলতে হয় যে মানে গাড়ির ডিজাইন ফ্ল বা ম্যানুফ্যাকচারিং ফ্ল। হ্যাঁ, কিছু কিছু কোয়ালিটি কন্ট্রোল ইস্যুস আছে এবং সেগুলোতে আমি ভালো রেসপন্সও পেয়েছি। আমার এই গাড়ির যে বাম দিকের যে লাইট মডিউলটা আছে, এটা খারাপ হয়ে গেছিল এবং সেটা আমি ইজি রিপ্লেসমেন্ট পেয়েছি। আমার সামনের চাকার রিমসে স্পোকগুলো আছে, স্পোকগুলোতে জং ধরে গেছিল, আমি জানি না কেন, সেগুলো সমস্ত রিপ্লেস করে দেওয়া হয়েছে সার্ভিস সেন্টার থেকে। এবং এইসব বাদ দিলেও আর ছোটোখাটো যে সমস্ত প্রবলেম হয়, যেমন একবার হর্নটা বাজছিল না, তো সেই হর্নটা চেক করা গিয়ে দেখলাম যে আমার ব্যাটারি খারাপ, তো ব্যাটারি রিপ্লেসমেন্ট পেয়ে গেছি। আমার সার্ভিস নিয়ে হিরোর কাছে এমন কিছু কমপ্লেন নেই, মানে যেই ধরনের যেভাবে আমাকে ভয় দেখানো হয়েছিল গাড়িটা নেওয়ার আগে যে হিরোর সার্ভিস খুব খারাপ, এক্সপালস তো সেই জন্য নেওয়া উচিত না যে হিরোর সার্ভিস খুব খারাপ। আমি সত্যি কথা বলছি, আমি এই প্রিন্স মোটরস থেকে কিনেছি এবং প্রিন্স মোটরসে সার্ভিস করাই মালদার, আমি কোনো ইস্যু পাইনি আমার এই এক্সপালসে। সার্ভিসের কথা বাদ দিয়ে আর যদি কিছু বলতে হয়, যে তুমি এই গাড়িতে যখন গিয়ার চেঞ্জ করছো, আমি জানি না তোমরা হয়তো স্ক্রিনটা দেখতে পাচ্ছ না এই বারটার জন্য, বাট যদি ধরো তুমি এখন গিয়ার চেঞ্জ করছো, তুমি এইদিকে এখন যাচ্ছ, যেতে যেতে তুমি গিয়ার চেঞ্জ করছো, আমি এখন থার্ড গিয়ারে আছি, থার্ড গিয়ার থেকে ফোর্থ গিয়ার গেলাম, কয়েক মিলিসেকেন্ড না, কয়েক সেকেন্ড পর, মানে অন্তত 2 সেকেন্ড পর গিয়ারটা চেঞ্জ হয়। তো তুমি যদি খুব হাই ট্রাফিকে থাকো এবং ফটফট করে গিয়ার চেঞ্জ করছো কারণ তোমাকে কি বলবো, ট্রাফিকের সাথে অ্যাডজাস্ট করতে হবে, তুমি যদি নিজে থেকে সেটা মানে মনে না রাখো বা নিজে থেকে রিয়েলাইজ না করো, তুমি ভাবো যে তোমার গাড়িতে তুমি দেখে থেকে গিয়ারটা বুঝবে তোমার গাড়ি কোন গিয়ারে আছে, থার্ড গিয়ারে, ফোর্থ গিয়ারে, এটসেট্রা, সেটা তাহলে তোমার এই গাড়িতে প্রবলেম হতে পারে। কারণ তুমি দেখবে হয়তো যে থার্ড গিয়ারে আছে এবং তুমি আরেকটা গিয়ার বাড়িয়ে দিবে, হঠাৎ করে দেখবে তুমি ফিফথ গিয়ারে চলে গেছে। এই ধরনের একটা ছোট্ট ইস্যু এই গাড়িতে আছে, বাট এটা আমার খুব একটা বেশ প্রবলেমেটিক মনে হয় না। কারণ আমার মনে হয় যে গাড়ি চালাচ্ছে তার একটু মানে নিজের ফিলিংস থাকা উচিত, সে কোন গিয়ারে চালাচ্ছে, মানে সেটা যদি তার না থাকে তাহলে মানে সে কি গাড়ি চালাচ্ছে, মানে সে গাড়ি চালিয়ে কি এক্সপিরিয়েন্স করবে। বলতে পারো যে এটা একটা নিট পিকিং হতে পারে মানুষের জন্য। রিফ্লেকটিভ যে রেসপন্সটা যেটা তুমি তোমার কনসোলে দেখতে পাবে, এটা একটু স্লো হয়। একটা ছোট ইস্যু হতে পারে যে তুমি এই গাড়ির ব্রেকিং এর সম্বন্ধে জানো না, দিয়ে তুমি ব্রেকিং করো। কারণ যে কেটিএম বা রয়্যাল এনফিল্ডের থেকে এসছে, সে যদি এই গাড়ি ইউজ করে সে অবাক হয়ে যাবে। কারণ রয়্যাল এনফিল্ডে বিশেষ করে কিছু গাড়িতে প্রচন্ড হাই ব্রেকিং, মানে তুমি এখনই ব্রেকটা চিপে এখন কাড়াক করে ব্রেকটা লাগবে এবং তারপরে এবিএস সেটাকে অ্যাডজাস্ট করবে, বাট প্রথমেই কাড়াক করে ব্রেকটা লাগবে। এই গাড়িতে কিন্তু ওই রকম না। কিন্তু ব্রেকিং এর এই গাড়িতে পদ্ধতি আছে, মানে এইরকম না যে এই গাড়িতে ব্রেকিং এতটাই লুজ যে তুমি সামনে গিয়ে ধরাম করে অ্যাক্সিডেন্ট করে ফেলবে। আর কি খারাপ আছে এই গাড়িতে, আর কি খারাপ আছে বলো 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 বলো। মানে একটা ক্যান্ডিড ভিডিও করতে গেছিলাম তো, তাই মানে খুব একটা লিস্ট বানানো হয়নি, নাহলে আমি সে লিস্ট বানালে হয়তো আরো কিছু লিখে রাখতাম যে এটা খারাপ আছে বা ওটা খারাপ আছে। বাট আমি ভাবলাম যে যখন গাড়িটার একটা আফটার 7000 কিলোমিটার আমি একটা রিভিউ দিচ্ছি, তখন আমার একটা লিস্ট বানানো উচিত না, রিভিউটা অনেকটা ক্যান্ডিড হও। কারণ এতদিন গাড়িটা চালানোর পরেও যদি আমাকে লিস্ট বানিয়ে বলতে হয় গাড়িটাতে কি খারাপ আছে, তার মানে তো আমি চূড়ান্ত লেভেলের গাড়িটাকে নিয়ে অসন্তুষ্ট, হুইচ ইজ নট দ্য কেস। আমি এই গাড়িটাকে নিয়ে একটুও অসন্তুষ্ট নই, এই গাড়িটা আমার খুব ভালো লাগে। এবং এখান থেকেই চলো আমরা নেক্সট পোর্শনে যাই, যেটাতে আমরা ডিসকাস করবো এই গাড়িতে আমার কি কি ভালো লাগে,
যেটা আমি কখনোই চেঞ্জ করব না। এবার তোমরা বলতে পারো যে দাদা এ তো এক্সপালস 210 বেরিয়ে গেছে, তাহলে তুমি এখন এতদিন পরে এই এক্সপালস 200 এর রিভিউ করছো কেন? কি লাভ তাতে? লাভ আছে, লাভ আছে এই কারণে, কারণ হিরো এক্সপালস 200 কে একটা বাজেট সেগমেন্টের মধ্যে অ্যালাইভ রাখছে। এক্সপালস 200 বন্ধ হয়ে যাচ্ছে না। এক্সপালস 210 এর একটা নেক্সট স্টেপ বলতে পারো, এবং সেই নেক্সট স্টেপটা অনেকেই হয়তো এই সেগমেন্টটা স্কিপ করে ওই সেগমেন্টের গাড়ি কিনবে, কারণ সত্যি কথা বলতে 200 আর 210 এর মধ্যে এমন কিছু পার্থক্য নাই লাগতে পারে, এবং ওই গাড়িতে কিছু এক্সটার্নাল ফিচার্স আছে যেগুলোর জন্য অনেকে সেই প্রাইসটা দিতে পারে। ঠিক সেই জন্যই আমি এই গাড়ির রিভিউটা করছি। এবার আসি ভালোগুলোতে, এই গাড়িতে কি কি ভালো লাগে। আমি কেনার সময় অনেকে আমাকে বলেছিল যে এই গাড়িটা প্রচন্ড আন্ডার পাওয়ার্ড, এবং আমি এই গাড়ির পাওয়ারের অভাব ফিল করব, যেটা আমি বললাম। যখন আমি হাইওয়েতে চালাচ্ছি, আমাকে 90-100-তে চালাতে হবে, তখন আমি সত্যি এই গাড়িতে একটু আন্ডার পাওয়ার ফিল করব। বাট আমি ডেইলি ট্যুরিং করছি না, আমি মাঝে সাঝে ট্যুরিং করছি, মাঝে সাঝে কলকাতায় আছি, কখনো একবার দার্জিলিং গেছি, হয়তো এরপরে ভবিষ্যতে আরো ট্যুর করবো। আমি ডেইলি ট্যুরিং করছি না, তাহলে কি আমার এই গাড়ি আন্ডার পাওয়ার লাগবে? একদমই না। শহরের মধ্যে বলো, হ্যাঁ, তোমাকে ট্রাফিকের মধ্যে ফিল্টারিং করার সময় বা ইভেন ইনক্লাইনের সময় তোমার কখনো মনে হবে না এই গাড়িটা আন্ডার পাওয়ার। স্পেশালি যখন আমি পাহাড়ে গেছিলাম দার্জিলিং এ, আমি এমন এমন রাস্তায় চড়েছি সেদিন, আমি তোমাদের বলতে পারবো না, মানে তখন আমার এই ক্যামেরাটা ছিল না, আমাকে আমি রেকর্ড করতে পারিনি। এমন এমন রাস্তায় উঠেছি সেদিন আমি, এত উঁচু উঁচু রাস্তায়, এই গাড়ি আমাকে এক ফোঁটা ফিল করেনি এই গাড়িটা আন্ডার পাওয়ার। আমার ওটা প্রথম এক্সপিরিয়েন্স ছিল, আমি অবাক হয়ে যাচ্ছি। আমি গাড়ির এক্সেলারেটর ঘোরাচ্ছি কিন্তু কতটা কম রেসপন্স পাচ্ছি, বাট আমি সেখানে দাঁড়িয়ে একটু অনলাইনে দেখলাম যে না, পাহাড়ে গেলে এই ধরনের একটু হতে পারে। অবশ্য যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে যদি এই এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কি এই গাড়িটা না নিয়ে অন্য কোনো গাড়ি নিতে চাইবো, আমি বলবো হ্যাঁ, কারণ আমার এখন এই গাড়িটা চালিয়ে এই গাড়ির যে পাওয়ার রেশিও, সেটাতে আমার এখন হাত বসে গেছে, সেটা আমার এখন অভ্যস্ত হয়ে গেছে। আমি ফিল করছি যে এই গাড়িটাকে আমি মানে আয়ত্ত করে ফেলেছি। যদিও আমি অফরোডিং সেভাবে করিনি, এবং আমার অ্যাক্সিডেন্টের পরে আমি সত্যি বলতে আর কখনো করতে পারবো না, কিন্তু মানে এখন যদি আমাকে বলা হয় যে আমি অন্য কোনো গাড়ি কিনতে চাইবো এর থেকে কোনো হায়ার সিসির গাড়ি, আমি বলবো হ্যাঁ, আমি কিনতে চাইবো। বাট তার মানে এই না যে এই গাড়িটা খারাপ। এবার সেকেন্ড যে জিনিসটা ভালো, এবং আমি বলবো এটা সব থেকে ভালো এই গাড়িটা, সেটা আমাকে বলতেই হবে, এটা হচ্ছে এই গাড়ির সাসপেন্স। বন্ধুরা, তোমরা যদি কোনোদিনও টানা কয়েকদিন এই গাড়ি চালাও, টানা কয়েকদিন তুমি এই গাড়ি চালাও, শহরে চালাও, গ্রামে চালাও, রোডে চালাও, অভ্যস্ত হয়ে যাও গাড়ি চালাতে, তারপরে তুমি যেই গাড়ি চালাও, একমাত্র কিছু কিছু স্পেসিফিক গাড়ি বাদে, যেমন হিমালয়ান 410 বা হিমালয়ান 450 স্ক্র্যাম, এই গাড়িগুলো বাদে তুমি যদি যে কোনো গাড়ি চালাও, ইভেন আমি কেটিএম এর অ্যাডভেঞ্চার 400 এবং কেটিএম এর অ্যাডভেঞ্চার 250ও চালিয়েছি, তাতেও আমি বলছি তোমার ডেইলি মনে হবে ভাই এক্সপালসের সাসপেনশন কি ভালো, এক্সপালসের সাসপেনশন দারুণ। সত্যি কথা বলতে এক্সপালসের মতন ভালো সাসপেনশন কোনো গাড়ির নাই, একমাত্র একে টক্কর দিতে পারে হিমালয়ান 450। এছাড়া এক্সপালসের মতন ভালো সাসপেনশন যেটা তোমাকে সিটিতে, ভিলেজে, ব্রোকেন টারম্যাকের ওপর, ব্রোকেন রোড গ্র্যাভেলস এর ওপর, ইভেন এরকম হাই রোডে, এর থেকে ভালো রেসপন্স তোমাকে কোনো সাসপেনশন দেবে না। তুমি এই যে এখন আমি হাই রোডে চালাচ্ছি, ধরো আমি এখন স্পিডে আছি 70-75 স্পিডে আছি, আমার সামনে যে হঠাৎ করে একটা পটল চলে আসে, আমি সেই পটলের উপর দিয়ে চলে যাব, আমি হালকা একটা ঢেউ খেলানোর ফিলিং পাবো, এর থেকে বেশি কিছু নয়। আমি কোনো জার্ক, কোনো বিশাল একটা কি বলবো আমার ব্যাকে হিট, এরকম কিছুই পাবো না, যেটা বেশিরভাগ গাড়িতেই হয় না। থার্ড যেটা আমাকে বলতেই হবে এই গাড়িতে ভালো, সেটা হচ্ছে 200 সিসির গাড়িতে এত সুন্দর শর্ট গিয়ারিং করা আছে, যেখানে তুমি এত সুন্দরভাবে তুমি তোমার ডিজায়ার্ড স্পিডটাকে তুলতে পারবে। আমার মনে হয় যে এই ধরনের অ্যাক্সেলারেশন রেশিওটা দিয়ে হিরো আমাদেরকে একটা সুবিধা করে দিয়েছে ট্যুরিং করার বা অফরোডিং করার। হ্যাঁ, এর জন্য কি তেল বেশি খায়? অবশ্যই খায়, কিন্তু কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। ফোর্থ এই গাড়ির ভালো হচ্ছে এই গাড়ির সিটিং পশ্চার। এই গাড়িতে বসে আমার এত সুন্দর লাগে, আমি কন্টিনিউয়াসলি ব্যাক স্ট্রেট রেখে, আমার হাতগুলোকে স্ট্রেচ রেখে, কাঁধের ওপর কোনো জোর না দিয়ে, কাঁধের ওপর কোনো প্রেশার না দিয়ে অনেক দূর যাতায়াত করতে পারি, এবং সেই যাতায়াত করার পর আমার পিঠে ব্যথা, কোমরে ব্যথা এই সমস্ত হয় না, এবং আমি এটা মনে করি এটাই গাড়ির পশ্চারের জন্য, আর কিছুই না। ফিফথ হচ্ছে এই গাড়ির হ্যান্ডলিং। এই গাড়ি অনেক উঁচু এবং অনেক লম্বা হওয়া সত্ত্বেও এই গাড়ি হ্যান্ডলিং খুবই সুন্দর। তুমি হাই রোডে বলো, শহরের মধ্যে বলো, এই গাড়ি নিয়ে তুমি ইজিলি ম্যানিউভার করতে পারবে। আমার কথা থেকে তোমরা বুঝতে পেরেছো যে আমি এই গাড়ি নিয়ে এতদিন ধরে যা করেছি তার বেশিরভাগটাই হচ্ছে হাই রোডে চালানো,
এবং 4বার মালদা টু কলকাতা করেছি। এর বাইরে আমার এই গাড়িতে করে সেরকম কিছু করা হয়নি, যেমন ধরো পাহাড়ে যাওয়া বা কিছু, সেটা আমার অ্যাক্সিডেন্টের জন্য এটা বললাম। কিন্তু এর মধ্যে আমি তোমাদেরকে বলতে পারি এই গাড়িটাকে আমি ইমেন্সলি এনজয় করেছি। এই গাড়িতে আমি অনেক কিছু শিখেছি। আমি গাড়ি চালানো শিখেছি অ্যাভেঞ্জার 150-তে, তারপরে আমি হিমালয়ানও চালিয়েছি, তারপরে আমি আমার দাদার যে বাইকটা রয়্যাল এনফিল্ড ক্লাসিক সেটাতে করে পুরুলিয়া ট্রাভেলও করেছি। বাট আমার এই গাড়িতে যেই পরিমাণ আমি এনজয় করেছি রাইড করাটা, সেটা আমি কোনো গাড়িতে করিনি। হ্যাঁ, আমার হিমালয়ান নেওয়ার খুব ইচ্ছা ছিল, যেটা আমি আমার একটা ভিডিওতে বলেছি যে আমি কেন হিমালয়ান দিই, সেটা তোমরা দেখে নিতে পারো। সেখান থেকে দাঁড়িয়ে আমি কোনো ভুল ডিসিশন নিইনি, এটুকু আমি তোমাদের বলতে পারি। এবং তোমাদেরও গাড়ি নেওয়ার সময় বোঝা উচিত যে তোমরা একটা গাড়ি থেকে কি চাইছো। অনেকে সেটা না বুঝে আগে থেকে মানে কিছু লোকের কথা শুনে ভাবে যে এই গাড়িটা বাজে, এই গাড়িটা ভালো। আমার মনে হয় যে যদি না কোনো সার্ভিসের ইস্যু থাকে বা ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট থাকে, এই ধরনের কোনো ইস্যু যদি না থাকে, তাহলে বেশিরভাগ গাড়ি তোমার জন্য ভালো, যদি সেটা তোমার রিকোয়ারমেন্টস মিট করে। অনেকে আছে, অনেকে কি আমি বলবো এই ধরনের মানুষই সব থেকে বেশি আছে, যারা 150 সিসি 180 সিসির গাড়ি নিয়ে গোটা ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছে। সেখানে দাঁড়িয়ে অনেকে অনেক কথা বলে, এটা আন্ডার পাওয়ার, ওটা ওভার পাওয়ার, এটাতে হ্যান্ডলিং ভালো, ওটাতে এই ভালো ওই ভালো। সব কিছুই ভালো যদি তোমার গাড়িটা রিলায়েবল হয় এবং যদি গাড়িটা চালাতে তোমার ভালো লাগে, তুমি এনজয় করো। তোমাদেরকে আমার কথায় কনভিন্স হতে হবে এর কোনো মানে নেই। তোমরা নিজেরা চালাবে এবং তোমরা ঠিক করবে কোন গাড়িটা তোমাদের জন্য ভালো। আমি অ্যাজ এক্সপালস পাগলু আমার কি ভালো লেগেছে কি খারাপ লেগেছে সেটাই বললাম। এক্সপালস এখনই দেখলে একটা জিনিস যেটা আমি তোমাকে বলে তুমি এটা বুঝতে পারবে যে এক্সপালস তোমার জন্য অনেক রাস্তা খুলে দেয়। ইউজুয়ালি অনেক রাস্তা থাকে যেগুলোর উপর দিয়ে কেউ হয়তো যেতে চাইবে না, কিন্তু তুমি এক্সপালস নিয়ে আরামসে চলে যাবে, তোমার কিছু মনেও হবে না। যেটা একটু আগে দেখলাম, জাস্ট ফর দ্য সেক অফ দিস ভিডিও আমি তোমাদের দেখালাম যে একটা গাড্ডা গুড্ডির মধ্যে দিয়ে আমি চলে গেলাম। এটা কিন্তু সব গাড়িতে তুমি করতে পারবে না। বন্ধুগণ, মালদার অন্যতম বিখ্যাত জায়গা আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে মালদার অন্যতম বিখ্যাত জায়গা। কি আছে এখানে? এখানে হচ্ছে একটা বিশাল বড় নোংরা ফেলার জায়গা আছে, যার বাইরে নোংরা পড়ে থাকে। দেখতে পাচ্ছ? ভেতরে একটা বিশাল বড় নোংরা ফেলার জায়গা আছে, যার বাইরে নোংরা পড়ে থাকে। এবং আমি এখানে কিভাবে কথা বলছি সেটা আমিই জানি, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য, তোমাদেরকে বলার জন্য। বাট এখানে কথা বলা মানে মুখের মধ্যে একটা পচা ইঁদুর নিয়ে নেওয়া। তাহলে বন্ধুবান, এই হলো একটা এক্সপালস পাগলুর এক্সপালস রিভিউ।